শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর কাটুক দিন, ভালো কাটুক সময়, সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবার আছে। একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি এবং সাথে আছি আমি মাসুক। দর্শক আমারও শুভ সকাল জানবেন। প্রিয় দর্শক, সুন্দর একটি সকালের শুরু হয়েছে। এই সকালে আমাদের মাঝে কি হবে এবং কার সাথে আমরা কথা বলবো সবকিছু বিষয়ই জানবো, কিন্তু তার আগে সাকিকে শুভকামনা জানাই। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক। ভীষণ স্নিগ্ধ লাগছে তোমাকে। অনেক ধন্যবাদ, তোমাকে ভালো লাগছে। ধন্যবাদ। এবং তুমি জানো যে স্নিগ্ধ এই বিষয়গুলো বা পুষ্পকলি, অনিন্দিত নারী, এই বিষয়গুলোর সাথে আমাদের আজকের অতিথির একটা সংযোগ রয়েছে। চলো আমরা আজকের অতিথির সঙ্গে পরিচিত হই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি হিসেবে উপস্থিত আছেন উদ্যোক্তা এবং সংগঠক মুশফিকা জান্নাত নিশাত। আমরা তাকে স্বাগত জানাই। চলুন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি এবং যথারীতি আমাদের এই আয়োজনে আসলে আমাদের ভীষণ ভালো লাগে। তো মুশফিকা জান্নাত ম্যাম, আপনার কাছে জানতে চাই যে আপনার জন্ম হয়েছিল বরিশালে। জি। কেমন ছিল শৈশবটা? আমার জন্ম বরিশালে, এটা নানা বাড়িতে। শৈশব তো আসলে সবার কাছেই খুব, আমার কাছে মনে হয় যে খুব সুন্দর স্মৃতির থাকে। সো আমার জন্য শৈশবটা সুন্দর স্মৃতির সাথে সাথে বেশ কিছু কি বলে চ্যালেঞ্জ আমি বলবো না, বেশ কিছু বৈচিত্র্য ছিল। যেমন শৈশবের একটা অংশ কেটেছে ঢাকাতে, একটা অংশ বাবার কাজের সুবাদে মফস্বলে কেটেছে, একটা অংশ খুব প্রত্যন্ত গ্রামে কেটেছে, সেটাও নিজেদের বাড়ি এবং বাবার কাজের সুবাদেই। আবার একটা অংশ মফস্বলে কেটেছে। সব কিছু মিলিয়ে বৈচিত্র্য, আনন্দ মিলে বেশ সুন্দর ছিল। বৈচিত্র্যময় শৈশব। তার মানে শৈশবের সেই দিনগুলোতে যদি ফিরে যাই, তাহলে আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় কেটেছে, তো সেই বিভিন্ন জায়গার গল্পগুলোই আগে শুনি। শিওর। ঢাকার স্মৃতি খুব একটা মনে নেই। খুবই আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির ছিলেন, তো উনি পড়াশোনা শেষ করেই একটা বেসরকারি প্রতিষ্ঠানে জয়েন করে। তো ওই সুবাদে বাবার স্কুলের আঙিনায় অনেকটা সময় কেটেছে। এরপরে একটা সময় আমরা মাদারীপুর চলে যাই। তো মাদারীপুরের ওইখানে আমার ফার্স্ট স্কুলিংটা শুরু হয় এবং আমি খুব স্কুল পালাতাম, মানে যে একটা পরিবর্তন। সো এরপরে আমি চলে যাই হচ্ছে গরুনদীতে। গরুনদীতে ওইখানে আমার নানা বাড়ি, ওইখানে একটা স্কুলিং শুরু হয়। হ্যাঁ, গরুনদীতে। তো প্রায় 6 মাসের মধ্যে আবার আমাকে গোপালগঞ্জ শিফট করতে হয়। মানে ব্যাপারটা হয়েছে 1 বছরের মধ্যে আমাকে 3টা জেলায় 3টা স্কুল পরিবর্তন করতে হয়েছে। সো এটা সুইট মেমোরি আছে। গোপালগঞ্জে গিয়ে আমার বেসিক্যালি শৈশব কৈশোর ওই সময়টা। গোপালগঞ্জ কি দাদাবাড়ি? হ্যাঁ, দাদাবাড়ি। আচ্ছা, নানাবাড়ি ছিল বরিশাল। এবং শৈশবটা বিভিন্ন জায়গায় কেটেছে এই অর্থে বাবার চাকরির সুবাদে। তার মানে ছোটবেলায় খুব একটা বন্ধুত্ব করবার সুযোগ বা সেই সময়টা মনে হয় পাওয়া যায়। দুটোই, এক হচ্ছে খুব গাঢ় বন্ধুত্ব করার সুযোগ ছিল না, আবার অনেক বন্ধু ছিল, মানে বিভিন্ন জায়গায় পরিচিতর জায়গাটা ছিল অনেক। তো বেসিক্যালি কাটলো হচ্ছে আপনার গোপালগঞ্জে। শৈশব এবং কৈশোরটা। কোন ক্লাস থেকে শুরু হলো গোপালগঞ্জ? এটা ক্লাস 3 শেষ থেকে একেবারে ক্লাস 8 পর্যন্ত আমি গোপালগঞ্জে ছিলাম। সেই সময়টা কেমন ছিল? তখন নিশ্চয়ই অনেক কিছু মনে আছে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত, একটু শুনি সেই সময়ের গোপালগঞ্জ। আসলে খুবই সুন্দর ছিল, কারণ আমি যেখানে বড় হয়েছি, আমার গ্রামের বাড়ি হচ্ছে মুকসুদপুর থানার ননিখির গ্রামটা একটু ভিতরের দিকে। সো এখন অবশ্য অনেক সবকিছু কানেক্টেড হয়ে গেছে, কিন্তু আমাদের সময় যেটা ছিল নিচু এলাকা, ম্যাক্সিমাম সময় হচ্ছে পানি থাকতো। সো মানে চোখ খুলে তাকালেই বিশাল বিল, মানে তখন মনে হয় যে সমুদ্রের ফিলটা পাওয়া যেত। সো শৈশবের মজার ব্যাপার ছিল যে আমার পরিবারটা খুব মজার ছিল, মানে একটা একান্নবর্তী পরিবার যেটাকে বলে। আমার মনে আছে যে আমার চাচাতো বোন এবং আমি, আমার ভাই বোনদের সংখ্যা যখন কাউন্ট করেছিলাম, 34 ভাই বোন। বিশাল বড় একটা পরিবার। বিশাল বড়। আমার চাচা ফুপুরা ছিল 11 জন। আমার দাদা পিজা হাবিবুর রহমান, উনি স্কুল শিক্ষক ছিলেন এবং উনি
বেশ সমাজ সেবার সাথে জড়িত ছিলেন। আচ্ছা। সো অনেক ছেলে মেয়েকে উনি আসলে পড়াতেন এবং ওনার নিজের কাছে রাখতেন, তারাও বাবাকে আবার দাদাকে বাবা বলতো। আচ্ছা। সো দেখা যেত, এবং দাদার একটা ইয়ে ছিল, দাদা আধ্যাত্মিকভাবে খুব আচ্ছা। রিনাউন্ড ছিল, পীর যেটাকে বলে। আচ্ছা আচ্ছা। সো অনেক মুরিদ ছিল, তো ওরাও দাদাকে হচ্ছে বাবা বলতো। তার মানে আমরা আমার বিশ্বাস ছিল, তখন তো ছোটবেলায় এত কিছু বুঝতাম না, ধারণা ছিল যে সবাই আমার চাচা ফুফু, এবং সব ভাই বোনরাই আমরা ভাই বোন। যৌথ পরিবারগুলোর আসলে এক ধরনের মজার বিষয় থাকে। একদম একদম। তো আমরা যৌথ পরিবারের সেই গল্পে আবার ফিরবো, কিন্তু এই মুহূর্তে আপনার সম্পর্কে দর্শকদেরকে কিছু জানাতে চাই। শিওর। প্রিয় দর্শক, 2 শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়নে কাজ করছে মুশফিকা জান্নাত নিশাতের প্রতিষ্ঠান সম্ভাবনা। সহ প্রতিষ্ঠাতা তিনি, পাশাপাশি ডিরেক্টর অব কমিউনিকেশনের দায়িত্বও পালন করছেন তিনি। পুষ্পকলি স্কুল, অনিন্দিত নারী, সম্ভাবনা আইসিটি সেন্টার, আমার ঘর আমার কারখানা, স্বনির্ভর এবং ওমেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পগুলোর মাধ্যমে ঢাকাসহ দেশের 10টি জেলায় তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পগুলো পরিচালনায় তাদের পাশে রয়েছেন সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান। 2008 সালে বরিশাল লঞ্চঘাটের ছিন্নমূল শিশুদেরকে শিক্ষক হিসেবে মুশফিকা জান্নাত নিশাতের স্বেচ্ছাসেবী জীবনে যাত্রা শুরু হয়। পরবর্তীতে বেশ কিছু সংগঠনের সাথে কাজ করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ 2023 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড এবং 2021 সালে শেখ হাসিনা ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। যৌথ পরিবারের গল্প বলছিলেন, যে যৌথ পরিবারে যে আপনার দাদা ছিলেন পীরের মুরিদরা যখন আসতো তখন তাদেরকেও আপনি চাচা ফুপু ভাবা শুরু করলেন। তো সেখানে কি কোনো মজার স্মৃতি আছে? কারোর সাথে অনেক আন্তরিকতা হয়ে গিয়েছিল বা পরবর্তীতেও এখনো যোগাযোগটা আছে, এরকম আছে? বিশেষ করে আমাদের এই যে একসাথে বড় হওয়ার যে এই যে গ্রুমিংটা, এটাই ভীষণ মানে খুব কানেক্টেড বিষয়টা। যেমন সকাল যখন হতো আমরা চলে যেতাম মক্তবে, সো ওইখানে অনেক বন্ধু একসাথেই করছি, এবং আমার বাড়ির সামনে ওটা আবার দাদারই করা ছিল। মক্তব থেকে এসে আবার যেটা হতো যে আমার চাচা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সো আমাদের বাড়ির সামনে একটা কাচারি ঘর ছিল। তো গ্রামের আমাদের গ্রাম থেকে স্কুলগুলি খুব দূরে ছিল, তো আমার চাচা ফুপুরা মিলে চেষ্টা করলেন যে গ্রামের যত বাচ্চারা আছে যারা স্কুলে ঠিকঠাক মতো যেতে পারে না তাদেরকে পড়াবেন। সো ওইখানে যেটা হতো যে সব বাচ্চারা এসে পড়াশোনা করছে, সো ওইটা একটা বন্ধুত্ব, মানে গ্রামের সব বাচ্চার সাথে একটা সখ্যতার যে জায়গাটা, মানে ছোটবেলায় একটা সময় ছিল বন্ধুহীন, এখানে এসে অনেক বন্ধু। ওটা শেষ করে আমরা যেহেতু নিচু অঞ্চল, পানি ছিল অনেক, স্কুলে যেতাম আমরা বিশাল নৌকায় করে। তো নৌকায় করে যাওয়াটা অনেকটা সময় শাপলা তুলতে তুলতে যেতাম। সো এখন মনে পড়লে মনে হয় যে একটা সিনেমার মতো জীবন আমি যাপন করেছি। সো স্কুলে যেতাম, সেখানে প্রচুর বন্ধু ছিল এবং সবার সাথে। এখন বলছিলেন যে স্কুলে তো আসলে মানুষ পড়াশোনার বাইরেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে। আপনার সম্পর্কে আমরা যতদূর জেনেছি আপনিও ছিলেন, সেই বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলেন। বেসিক্যালি আমার খুব আগ্রহ কম ছিল, আমার মায়ের আগ্রহ অনেক বেশি ছিল। আমার আম্মা সাংস্কৃতিকভাবে খুব অ্যাটাচ ছিলেন তার বিয়ের আগে থেকে। আমার বড় মামা খায়রুল আখিয়ার কাঞ্চন, ওনার পৃষ্ঠপোষকতায় কচিকাচার মেলা, তারপরে বিভিন্ন ওই সময়কার যে অর্গানাইজেশনগুলির সাথে আমার আম্মা জড়িত ছিলেন। মানে বলা চলে অলরাউন্ডার, নাচ গান কবিতা ছবি আঁকা। সো একেবারে প্রত্যন্ত অঞ্চলে আসলে এটা সুযোগ থাকে না, কিন্তু আম্মু আমরা দুই বোন, আমাদেরকে খুব জোর করে সে চাইতেন যেন আমি এটাতে অ্যাটেন্ড করি। এবং অনেক সময় দেখা গেছে যে স্কুলের কালচারাল জায়গাগুলোতে আম্মু ইনফ্লুয়েন্স করছে যে হ্যাঁ আপনারা কেন তৈরি করছেন না, আমার ছেলেমেয়ে মানে আমাদের ছেলেমেয়েরা করবে। সো ওই জায়গাতে বিভিন্ন ধরনের নাচ গানে আমি খুব একটা পারদর্শী ছিলাম না, আমি খুব ফাঁকিবাজ ছিলাম, এবং অবশেষে আম্মু না পেরে আমাকে ছেড়েই দিয়েছে যে না ওকে দিয়ে আর হবে না। তবে কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, মানে কালচারালি কোনো না কোনো ভাবে একটা যুক্ততা ছিল। হ্যাঁ, এটা এবং যেটি বলছিলেন যে একটা আদর্শ পরিবারে আসলে বড় হওয়া, সেখানে আসলে মানে শেখানোর কিছু ছিল না, গুরুজনদের শ্রদ্ধা করা, ছোটদের প্রতি দায়িত্ব পালন করা, এবং একই সঙ্গে শেয়ারটা কিভাবে করতে হয়, কেয়ারটা কিভাবে নিতে হয়, এগুলো আসলে খুব স্বাভাবিকভাবেই মনে হয় আপনার ভিতর তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলি যে পরিবারের বড় সন্তানও আপনি, বাবা মার এক্সপেকটেশন কি ছিল, কি চাইতেন তারা
আসলে বড় হয়ে কি হোক সন্তান? শুধু বাবা মার এক্সপেকটেশন না, আমার নানার বাড়ি এবং দাদার বাড়ি দুই দিক থেকেই আমার নানা অধ্যক্ষ ছিলেন, আমার দাদা শিক্ষক ছিলেন, আমার বাবাও শিক্ষক ছিলেন, মাও শিক্ষকতার সাথে জড়িত। সো সবার আসলে এক্সপেকটেশনটা ছিল আমি হয়তোবা বড় হয়ে শিক্ষকই হব। সো টেকনিক্যালি হয়তোবা ওই দিকেই যাওয়া হয়েছে। সো এইটা ছিল, কিন্তু থাকে ছোটবেলায় যেমন মেয়ে হলে ডাক্তার হবে, ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে, এটা তো সবারই একটা জায়গা থাকে যে হ্যাঁ মেয়ে হলে ইয়ে হবে। কিন্তু যখন দেখা গেল যে পড়াশোনার একটা জায়গায় এসে আমার আসলে ওই ধরনের টেকনিক্যাল জায়গাগুলির প্রতি কোনো আগ্রহ নাই, সো সবাই তখন চিন্তা করলো আচ্ছা সেফ জোনে, মানে মেয়েদের জন্য যেটা চিন্তা করে যে টিচিং প্রফেশনটাই বেটার, আইদার স্কুল, একেবারে খুব বেশি কিছু না হলে স্কুল, আর না হলে হচ্ছে। আপনিও কি এই ধরনের একটা স্বপ্ন নিয়েই বড় হচ্ছিলেন নাকি অন্য কোনো কিছু নাড়া দিচ্ছিল কখনো কখনো? এটা খুব মজার। আমি আসলে আমার ফ্যামিলির প্রতি খুব অ্যাটাচড, তো আমার ইচ্ছা ছিল আমার দাদার যে মাদ্রাসাটা আমি ওখানে পড়াবো। সো খুব বেশি দূরে কোথাও যাব না, ওখানেই থাকবো, এটা একটা প্ল্যান ছিল। সো এটাও সব ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। মানে ছোটবেলায় যেটা থাকে যে মা বাবা ভাই বোন এত সুন্দর পরিবার, এটা ছেড়ে আমি আসলে কোথাও যাব না, ফুপু চাচা এদের আদর ছেড়ে আমি কোথাও যাব না, ওই মায়াটা। একদমই তাই। আসলে সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের স্বপ্নগুলো পরিবর্তন হয়, পরিবর্তিত হতে থাকে। তো স্কুলটা শেষ হলো গোপালগঞ্জে নিশ্চয়ই, আর কলেজ জীবনটা? আমার ক্লাস 8 থেকে 8-এর বৃত্তি পরীক্ষার পরে আমি আসলে গরু নদীতে চলে আসি আমার নানা বাড়িতে। সো আমি সায়েন্স নিয়েছিলাম। কেন বরিশালে চলে আসলেন? বেসিক্যালি আমি সায়েন্সে পড়তাম, তো আমার আম্মার ধারণা ছিল যে ওইখানে যে টিচার হয়তো আমি ভালো পাবো না, বা যেহেতু অনেকটা সময় পানি থাকে আমি স্কুলে রেগুলার যেতে পারবো না, সো এডুকেশনের জন্য আম্মা আসলে আমাকে বললো যে তাহলে ওকে নানা বাড়ি। এবং আমার নানা নানু আমাকে খুব পছন্দ করতেন, এবং আমি গোপালগঞ্জ থাকলেও দেখা যেত যে মাসের 15 দিন এখানে থাকছি, 15 দিন ওই জায়গাটাতে থাকছি। আচ্ছা, আরেকটা বিষয় আমার মাথায় এই মুহূর্তেই আসলো, সেটা হচ্ছে আপনি তো খুব রক্ষণশীল একটা পরিবারে বড় হয়েছেন। আপনার দাদা পীর ছিলেন, পারিবারিক পরিবেশটাও সেরকম ছিল, কিন্তু তারপরও আপনার মা আপনাকে সবসময় উৎসাহিত করেছে যে সাংস্কৃতিক বিভিন্ন পরিমণ্ডলে যে পদচারণাটা সেটা করার জন্য। তো সেক্ষেত্রে কি আপনার মাকে কোনো রকম স্নায়বিক বা মানসিক যুদ্ধ করতে হয়েছে? আমি জানি না, এখন হয়তো বা প্রেক্ষাপটটা যেভাবে দেখে, আমি যেভাবে বড় হয়েছি সেখানে খুব বেশি চ্যালেঞ্জ আমি ফেস করতে দেখি নাই এই কেন্দ্রিক। আমার চাচারাও আসলে গান করতেন, আমার দাদা কবিতা লিখতেন, গান করতেন, রবীন্দ্রসঙ্গীত ভীষণ পছন্দ করতেন। সো কিছু চ্যালেঞ্জ ছিল যে সব সময় তো আসলে রাস্তাটা অতটা স্মুথ থাকে না, এইটা আসলে জীবনের একটা অংশ, যে কোনো ধরনের কাজই আমরা যখন যাব একটা বাধা থাকবে। সো আমার কাজ সাথেও এটাই ছিল যে হয়তো বা চাচ্ছে না, যাচ্ছে ও চাচ্ছে না, আবার এটা মানে মানুষ কি বলবে দরকার নেই। আপনি বলছিলেন যে খুবই ধর্মীয় অনুশাসন সমৃদ্ধ একটি পরিবারে আপনি বড় হয়েছিলেন এবং কোনো রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে আপনি বাধা পাননি। তো এটি অবশ্যই যে কোনো একজন উদ্যোক্তা বা যে কোনো একজন স্বাধীন পেশাজীবী নারীর জন্য খুবই জরুরি, এবং আপনি সেটি পেয়েছেন। তো উদ্যোক্তা তো হয়ে উঠেছিলেন একসময়, কিন্তু তার আগে আমরা কলেজ এবং ইউনিভার্সিটি জীবনের গল্পটা যদি শুনি, এবং উদ্যোক্তার হওয়ার যে বীজ বপনটা সে কলেজ জীবন থেকেই যদি শুরু হয়ে থাকে, সেটাও আপনি বলবেন। বেসিক্যালি স্কুল কলেজে এটার খুব একটা সুযোগ ছিল না উদ্যোক্তা হওয়ার, তবে যেহেতু আমার পরিবারই আসলে ওই বিভিন্ন সামাজিক মানে কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, সো সেক্ষেত্রে একটা গ্রুমিং ছিল। স্কুল কলেজ জীবনে যেটা ছিল যে সবাইকে নিয়ে যে প্রোগ্রামগুলি অ্যারেঞ্জ করা, অনেক সময় দেখা যেত যে প্রোগ্রামের স্ক্রিপ্টিং করা, অনেক সময় কোনো একটা নাটক মঞ্চস্থ হবে, সেটা কিভাবে হবে, গল্প থেকে নাটকে করা, বিভিন্ন ধরনের, যদিও গাইড ছিল, টিচাররা গাইড করতেন। সো ওইখানে সংগঠিত করা, এবং একসাথে কাজ করতে গেলে যেটা হয় যে খুব মানিয়ে গুছিয়ে কাজ করতে হয়, কারো মন রক্ষা করে ভাবে। সো ওইখানে ওই সুযোগটা ছিল। এবং আমার পড়াশোনার ক্লাস 9 থেকে ইন্টার এবং ইউনিভার্সিটিও আবার সব গার্লস। সো মেয়েদের স্কুল, মেয়েদের কলেজ, সেখানে একটা মজা আছে, সেটা হচ্ছে
নিজেদের মধ্যে না লিডারশিপটা খুব গড়ে ওঠে। সো বাধাটা খুব কম থাকে, বাধা যেটুক থাকে সেটা হচ্ছে খুব বেশি দুষ্টুমি করলে টিচাররা একটু বকা দেয়। সো এটার বাইরে ওই যে জিনিসটা থাকে যে সেটা যে কোনো উদ্যোগ নিলে সেটা সুন্দরভাবে সম্পাদন করে ফেলা যায় বা টিচাররা সেটাকে খুব মূল্যায়ন করে, ওই জায়গাটাতে ছিল। সো সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে আমার টিচারদের ডেফিনেটলি একটা বড় হাত ছিল এই সেকশনটাতে। নিশ্চয়ই, আর পরিবার তো আছে, যেটা বলছিলেন যে খুব মানিয়ে গুছিয়ে সবাইকে একটু মন রক্ষা করে চলা, এটা অনেকগুলো ভাই বোন থাকলেও অনেক সময় হয়। তো সেই বিষয়টা আসলে আপনার স্কুল লাইফেও কাজে লেগেছে আমার মনে হয়। কলেজ জীবন থেকে, স্কুল জীবন থেকে এরপর কলেজ জীবনটা কি আপনার বরিশালে শেষ হলো? হ্যাঁ, আমার স্কুল কলেজ একই ক্যাম্পাস ছিল, মানে আমাদের আচ্ছা। স্কুলটা কলেজিয়েট স্কুল ছিল। So, বিশ্ববিদ্যালয় জীবন? এটা আমি ইডেনে পড়েছি। আচ্ছা। সো বিশ্ববিদ্যালয় জীবনটা ডেফিনেটলি ইডেন একটা স্বনামধন্য ইয়া, এবং আগে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইনি জি। তো তখন আমার ধারণা ছিল এবং সবাই আমাকে বলতো যে এখন একটু পড়াশোনা করো, ইউনিভার্সিটি গেলে পড়াশোনা করতে হবে না। বাট এবং যখন শুনেছি ইডেন তাহলে তো তোমাকে পড়তেই হবে না। সো আমার ক্ষেত্রে যেটা হলো একেবারে উল্টো। আমি গণিতে পড়েছি, সো আমাদের ডিপার্টমেন্ট হেড খুব স্ট্রিক্ট ছিলেন, এবং আমাদের সময় যেটা হলো যে 1 ঘন্টা ওই যে পিছিয়ে দেওয়ার 2009-10 বোধহয় এরকম হয়েছিল। সো আমাদের খুব সকালে কলেজে যেতে হতো এবং ক্লাস করতে হতো, মানে অ্যাটেন্ডেন্সটা স্যার খুব মেনটেন করতেন। সো এটা ভীষণ একটা ইয়া ছিল যে পড়াশোনার আসলে ফাঁকি দেওয়ার খুব একটা সুযোগ ছিল না। ইডেনের কালচারাল সেকশনগুলিতে আমি খুব একটা জয়েন করতে পারিনি, কারণ ফার্স্ট ইয়ার শেষ করেই সেকেন্ড ইয়ারে আমার বাবা আসলে মারা যায়। তো বাবা বেঁচে থাকার সময় একটা সিনারিও থাকে, মারা গেলে আসলে আমি বড় সন্তান, সো ডায়াবেটিস অনেক চলে আসে। সো তখন থেকে আমাকে আসলে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হতে হয়, মানে যেটা সংসারকে ইয়া করবে। ঢাকায় কি আপনি একাই আসলেন? হ্যাঁ, ঢাকায় আমি একা আসি। তো বেশি দিন একা থাকতে হয়নি। ঢাকা একা বলতে আমার চাচা ছিলেন, চাচার বাসাতেই একটা বড় সময় কেটেছে। তারপরে ট্রান্সপোর্টের সুবিধার্থে আমি হোস্টেলে উঠি। 1 বছর বা 1.5 বছর পরে আম্মু, ছোট বোন সবাই চলে আসে। তো ইডেনে থাকা অবস্থায় কি আপনার যে এই যে সামাজিক কর্মকাণ্ডগুলো এগুলো করার আগ্রহ তৈরি হলো? বেসিক্যালি ইডেনে থাকা অবস্থা না, আমাদের যেটা হয় যে আমরা যখন অনার্সের ভর্তি পরীক্ষা দেই, আমাদের এখন সিনারিও অনেকটা চেঞ্জ হয়েছে, খুব দ্রুত হয় সবকিছু। আমাদের সময় এতটা হতো না। ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষাটা একটু পরে হতো। সো দেখা যেত যে মেইন কোচিং শেষ হওয়ার পরে প্রায় আমরা 3 মাসের মতো সময় পেতাম। সো আমার মামা খায়রুল আখিয়ার কাঞ্চন, উনি একজন সংগঠক ছিলেন এবং উনি বিভিন্ন ভলান্টিয়ারি অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলেন। তো মামা আমাকে বললো যে তুমি তো বসেই আছো, এবং আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি একবার পড়ে ফেললে সেকেন্ড টাইম আমাকে ওই জিনিস আর কেউ পড়াতে পারবে না। সো বললো যে যেহেতু তুমি পড়াশোনাও এখন ইয়ে করছো না, পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে, সো তুমি একটা ভলান্টিয়ারি ইয়ার সাথে যুক্ত হতে পারো, এটা তোমার আসলে লাইফে ভ্যালু অ্যাড করবে। সো পরে আমি লঞ্চ ঘাটের যে বাচ্চারা থাকে ওদেরকে একটা অর্গানাইজেশন পড়াতো, ওদের সাথে আমি যুক্ত হই। সো ওই বাচ্চাদের একটা মায়ায় পড়ে যায়। সো এরপরে যেটা হয়েছে, সেটা কি অনার্স সেকেন্ড ইয়ারের কথা? না, এটা অনার্স ভর্তি হওয়ার আগের কথা, 2008-এ। আচ্ছা। সো তখন ওদের সাথে থাকতে থাকতে যে কি সংগঠন ছিল ওটা? ওটার নাম ছিল ভোস্ট, মেবি। এটা বরিশালের পথ শিশুদের নিয়ে কাজ করত। হ্যাঁ, ওরা বিভিন্ন ধরনের কাজ করত। আমি আসলে তখন খুবই ছোট, সো ওদের সাথে আমি তখন সম্পৃক্ত। এত ছোট বয়সে এই ধরনের একটা উদ্যোগ বা এই ধরনের একটা কাজের সাথে সংযুক্ত হবেন, এই চিন্তাটা মনের মধ্যে দানা বাঁধলো কিভাবে? বেসিক্যালি আমার পথ শিশু এবং যেটা হয় যে ছিন্নমূল শিশুদের সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। যে আমার কাছে খুব অবাক লাগতো রাস্তায় একটা বাচ্চা কিভাবে থাকে। এটা আসলে আমরা যারা মফস্বলে বড় হয়েছে আমরা তো কখনো এটা দেখে বড় হয়নি। এখন আমি দেখি যে অনেক বাচ্চারা আমরা কখনো দেখিনি। সো বেসিক্যালি যখন মামা আমাকে স্কুলটাতে নিয়ে গেলেন তখন আমি দেখলাম যে হ্যাঁ, এমন বাচ্চা আছে এবং ওদের খুব অনেকের খুব প্যাথেটিক স্টোরি আছে, এবং এই ব্যাপারগুলি তখন আসলে কাজ করলো। বেসিক্যালি খুব চিন্তা করে যে আমি কাজের সাথেই যুক্ত হব এমন কিছু ছিল না, কিন্তু আমার আসলে ছোটবেলা থেকে কাজ করতে ভালো লাগতো। যেমন আমার বাসায় আমার মা হচ্ছে মানুষদেরকে প্রশিক্ষণ দিতেন, শিক্ষক ছিলেন, প্রশিক্ষণ এনজিওর সাথে জড়িত ছিলেন। আমার চাচারা যেটা করতেন
তখন বয়স্ক শিক্ষার একটা ছিল, রাতের বেলা হ্যাজাক জ্বালিয়ে বয়স্ক মানুষদেরকে পড়াতেন। তারপর আমার মায়েরা যেটা করতেন, তখন সাক্ষরতা আন্দোলন চলছে, মা এবং ফুপুরা গভর্নমেন্টের একটা কর্মসূচি ছিল, তো ওইখানকার যে বড় চাচি ফুপু এদেরকে এনে উঠানে পড়াতেন, মনে আছে পরিবিবির পরিবারের ব্যাপার। তা আমার কাজ, আমাদের ছোটদের কাজ ছিল ওই বাড়ি বাড়ি গিয়ে ওনাদেরকে ডেকে নিয়ে আসা, এবং ওনারা অনেক সময় তো পড়তে পারতেন না, আম্মা একসাথে বা ফুপু একসাথে ওনাদেরকে মেনটেন করতে পারতেন, আমাদেরকে বলতেন যে তোমরা একটু দেখিয়ে দাও, স্বাক্ষরটা শিখিয়ে দাও। সো বেসিক্যালি আসলে গ্রুমিংটা পরিবার থেকেই এসছে, যে কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়াটা। আপনি বলছিলেন যে একরকম আগ্রহ থেকে গেলেন পথ শিশুদেরকে পড়াতে, কিন্তু পরবর্তীতে ওদের দুঃখ কষ্ট এবং অভিজ্ঞতাগুলো আপনাকে ছুঁয়ে গেছে, সে কারণে আপনি ওদের পাশে থাকলেন এবং ওদেরকে আরও কিছুদিন শিক্ষা দিয়ে ওদের জীবনের একটা পরিবর্তন করার চেষ্টা করলেন। তো সেরকম কি কোনো পরিবর্তন হয়েছিল ওদের জীবনে? এটাই আসলে পরবর্তী কাজগুলিকে আমার এগিয়ে নিতে, বিভিন্ন প্রকল্প ডিজাইন করতে হেল্প করে। যেটা হয় যে আসলে পথে থেকে কাউকে ওই স্বপ্ন দেখানো যায়, কিন্তু বাস্তবতায় নিয়ে যাওয়া যায় না, খুব কঠিন। আমরা যেভাবেই চিন্তা করি না কেন যে একটা বাচ্চাকে আমরা ডে কেয়ার সেন্টারে, আমরা বলতাম ড্রপিং সেন্টারে ওরা বেসিক্যালি ওরা ড্রপিং সেন্টারে থাকতো, রাতেও থাকতো, খাওয়া দাওয়া করতে পারতো। সো ওখানে আসলে মা বাবা ভাই বোন যে নিরাপত্তাটা পায়, এটা তো আসলে বাহিরে পায় না। সো এই কারণে পরবর্তীতে আমরা আমাদের প্রজেক্টগুলি একটু ডিফারেন্টভাবে, আমি যখন ফাইনালি সিদ্ধান্ত নেই যে আমি এই সেকশানেই কাজ করব এবং এই বাচ্চাদের সাথেই কাজ করব, তখন আমাদের প্রজেক্টগুলি আমরা চেষ্টা করলাম যে এমনভাবে ডিজাইন করতে যেন একটা শিশুকে পথে না যেতে হয়। আচ্ছা, আমরা সেই প্রজেক্টে পরে আসতে চাই। আমি একটু জানতে চাই যে আপনার এই পথ শিশুর সঙ্গে কাজ করাটা তো আসলে বিশ্ববিদ্যালয় জীবনের আগের কথা, আপনি যেটি বলছিলেন, কিছুদিন করলেন, তারপর সেটা ছেড়েও দিলেন, আপনার পড়াশোনায় আবার আপনি ফিরলেন। এর মাঝে কি আর কোনো কাজ করা হয়েছে? না, আমার পুরো বিশ্ববিদ্যালয় জীবনে আর কোনো কাজ করা হয়নি। আচ্ছা, তাহলে একটু ধারাবাহিকভাবে শুনি যে তারপরে কিভাবে শুরু করলেন, আপনি নতুন করে কিভাবে শুরু করলেন পথ শিশুদের নিয়ে কাজ করা? বুঝতে পেরেছি। বেসিক্যালি যেটা হয় যে ওই 2008-এ আমি তো বরিশালে কাজ করছি, এরপরে আমি চলে আসলাম হচ্ছে ইয়াতে ইডেনে ভর্তি হলাম। তো সেখানে যেটা হতো যে ইডেনের পাশের যে বাচ্চারা আছে ওদের সাথে আমি 2008 থেকে 2011 পর্যন্ত বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করলাম, এবং নিজেরাও ফ্রেন্ডরা মিলে চেষ্টা করলাম যে কিছুভাবেই করার। তো ইন দ্য মিন টাইম আমার একটা ফ্রেন্ড ছিল, ও বেসিক্যালি ওরাও মিরপুরে একটা অর্গানাইজেশন, যেটা এখন সম্ভাবনা, ওরা শুরু করেছিল বাচ্চাদেরকে পড়ানোর ওই কার্যক্রম শুরু করেছিল। সো এরপরে আমি আসলে ওদের সাথে তখন যুক্ত হই। এবং আপনি যেটি বলছিলেন যে বিশ্ববিদ্যালয় জীবনে যাবার আগেই আসলে শিশুদের সঙ্গে একটা সখ্যতা আপনার তৈরি হয়েছিল, বিশেষ করে পথ শিশুদের সঙ্গে, এবং যখন আপনি পড়াশোনা করছেন ইউনিভার্সিটি লেভেলে, তখনও আপনি ছোট ছোট করে বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন। একটু শুনি যে সেই অভিজ্ঞতাগুলো আসলে পরবর্তী পর্যায়ে কিভাবে কাজে লাগলো। ডেফিনেটলি সেটা পরবর্তী পর্যায়ে একটা বড় অংশ জুড়ে কাজে লেগেছে। সবসময় আসলে সাকসেস স্টোরিগুলি যে জীবনের ভ্যালু অ্যাড করে তা না, ব্যর্থতা থেকেও অনেক কিছু শেখার আছে। সো আমি যখন কাজ শুরু করলাম বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, আমাদের ওয়াইএলওগুলোর একটা ইয়া থাকে যে হুমায়ুন আহমেদের একটা উক্তি ছিল যে স্টুডেন্ট লাইফে সবাই সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায়, কিন্তু যখন একটা স্টেজে যায়, পারিবারিক নানা ধরনের ইয়া আসে, তখন আসলে ওইগুলি কন্টিনিউটি মানে চলমান থাকে না, ওটা অব্যাহত রাখা সম্ভব হয় না। সেটা হতে পারে বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতার অভাব হতে পারে, নানান ধরনের, কিন্তু উদ্যোগগুলো কিন্তু চমৎকার থাকে। সো আমি আলহামদুলিল্লাহ যতগুলি অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, ওদের উদ্দেশ্যগুলি খুব চমৎকার ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, বা যেটা বললাম যে শিক্ষা জীবনে হয়তো বা সেটা কন্টিনিউ করা সম্ভব হয়, কিন্তু চাকুরি জীবনে গিয়ে আসলে কিছুদিন কন্টিনিউ করার পরে ওটা সম্ভব হয়নি। আরও একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমরা পথ শিশুদের যখন একেবারে ওপেন প্লেসে পড়াই, তো সেখানে কিছু প্রতিবন্ধকতার জায়গা থাকে। প্রথম হচ্ছে শিশুগুলি ফিক্স থাকে না। সো ওদের আপনি হয়তো বা আজকে সরে সরে পড়াচ্ছেন, কালকে ওকে ক খ পড়ানোর জন্য পাবেন না, ও কোথায় হয়তো বা চলে গিয়েছে। সো ভাসমান তো, এবং ওদেরকে দেখা যায়, স্বপ্ন দেখানো যায়, কিন্তু
আমি যখন পড়াচ্ছি আমি নিজেও জানি আসলে ওর স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব হবে না, যেখানে আমাদের একাডেমিক স্কুল থাকা সত্ত্বেও আমরা অনেককে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারি না। সো সেখানে তো ওদের পারিবারিক ওই ইয়াটা নেই, এবং পড়াশোনার যে কোয়ালিটি যে এডুকেশনটা সেটাও আমরা দিতে পারি না। তো সেখান থেকে আমি এই ছোট ছোট অভিজ্ঞতাগুলি কাজে লাগিয়ে পরবর্তী সম্ভাবনার সাথে যখন যুক্ত হই, তখন এখান থেকে আমরা বিভিন্ন কাইন্ড অফ R&Dর মতো যে করে আমাদের প্রজেক্টগুলিকে সুন্দর করে গুছিয়ে এবং এমন একটা জায়গায় করতে এখনো চলছে। সো এমন একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা সম্ভাবনাটা করছি। কি মানে আগে থেকে একটা প্রতিষ্ঠান এরকম কিছু ছিল নাকি আপনাদের হাতেই আসলে তৈরি প্রতিষ্ঠানটি? আমি যেটা বলছিলাম ওয়াইএলওর যে ব্যাপারটা, যে ইউথ লিডিং অর্গানাইজেশনগুলি যেমন থাকে, আমি যখন এটার মূল কনসেপ্টের সাথে আমি আসলে অনেক আগে থেকে জড়িত ছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি ওদের সাথে কাজ করা হয়নি। ওরা মিরপুরে কাজ করতো। সো ওদের প্রথম আমাদের যে প্রজেক্টটা ছিল সেটি ছিল হচ্ছে পথ শিশুদের একেবারে পড়ানোর এই জায়গাটা, পুষ্পকলি স্কুল। সো ওই সেকশানে মিরপুরে যখন আমরা শুরু করি, তখন আমি আসলে ফিজিক্যালি ক্লাস নিতে পারিনি, ডিস্টেন্স একটা বড় ম্যাটার করতো। এরপরে যখন ধানমন্ডিতে এলো, সো তখন পুষ্পকলি স্কুল বেসিক্যালি আমাদেরকে সম্ভাবনার থেকে ম্যাক্সিমাম মানুষ পুষ্পকলি স্কুল নামেই চেনে, যে সম্ভাবনা তো সবগুলি কাজের একটা হাব, বাট পুষ্পকলি স্কুলটা আমাদের সবাই একটু বেশি চেনে, যেহেতু ওইটাই ফিল্ড লেভেলে কাজ করেছে বেশি। তো মূলত সম্ভাবনার পুষ্পকলি স্কুলটা এই একটা প্রজেক্ট, তখন আসলে একটা প্রজেক্টই ছিল। সো ওইটা যখন রবীন্দ্র সরোবরে এলো, তখন আমি ওটার সাথে প্র্যাকটিক্যালি অ্যাটাচড হতে পেরেছিলাম। তখন সম্ভাবনার শুধুমাত্র একটা প্রজেক্ট ছিল পুষ্পকলি স্কুল। এরপরে যেটা হলো যে ধানমন্ডিতে আমরা করলাম যে কতগুলি বাচ্চা আছে লিস্ট করলাম, ওদেরকে পড়ানো শুরু করলাম, এবং পড়াতে পড়াতে একটা সময় যেটা দেখলাম যে বাচ্চারা পড়ছে, মায়েরা আপনারাও রাস্তায় দেখবেন যে মায়েরা হয়তো বা বাচ্চা ভিক্ষা করছে বা ফুল বিক্রি করছে, মা পাশে বসে আছে। তো তখন আমাদের মাথায় এলো যে আমরা যদি মায়েদেরকে প্রশিক্ষণ দিতে পারি, বেসিক্যালি এটা যতটা আমার চিন্তা ছিল তার থেকে আমার মায়ের চিন্তা বেশি ছিল। সো আমাদের, যেহেতু আমি বলেছি যে আমরা রক্ষণশীল পরিবার, সো আমি যে কাজের সাথে যুক্ত হতাম আম্মু সাথে থাকতো। সো আম্মু যখন বলল যে, আমি আম্মুকে বললাম যে মা দেখো এরকম ওরা বসে, তো আম্মু বললো যে আমি তো ট্রেনিং দিতে পারি, ওরা বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করে আনবে, আমরা সুন্দর কিছু একটা শোপিস বানাতে পারি ওদের দিয়ে। সো এটা আসলে ঘরে বসে চিন্তা করা একটা জিনিস, ফিল্ডে কাজ করতে গেলে এটা ডিফারেন্ট হয়ে যায়। সম্ভাবনা এই শব্দটার আশেপাশে কেন যেন মনে হয় যে অনুরণিত হয় স্বপ্ন এবং সফলতা, এই দুটো বিষয়। তো সম্ভাবনার পুষ্পকলি স্কুল সম্পর্কে শুনলাম, আমাদের ধারণা যে সম্ভাবনার আরও শাখা প্রশাখা রয়েছে, সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। শিওর। যে ধারাবাহিকতায় ছিলাম, সম্ভাবনার পুষ্পকলি স্কুলের পরে আমরা শুরু করি অনিন্দিত নারী প্রকল্পটি। এটি মূলত সম্ভাবনার একটা সুন্দর স্লোগান আছে, সেটা হচ্ছে বঞ্চিত শিশু আগামীর সম্ভাবনা। আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং এখনও আছে যে সুবিধাবঞ্চিত যে শিশুরা আছে এদেরকে সম্ভাবনাময় সম্পদে পরিণত করা। সো এইটা আসলে আমাদের দেশের একটা কোর জায়গা। আপনি যে কোনোভাবেই চিন্তা করেন না কেন, একটা পরিণত মানুষের সে ভবিষ্যতে কি হবে এটা আসলে নির্ধারিত হয় সে ছোটবেলাটা কিভাবে পার করেছে সেটির উপরে, তার পরিবার থেকে সে কি শিক্ষা পেয়েছে এটির উপরে অনেকখানি নির্ধারিত হয়, পরিবেশ থেকে সে কি শিখেছে। সো আমাদের যখন আমরা ওই পুষ্পকলি স্কুলে কাজ করি তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা যেহেতু ওদেরকে সার্টিফিকেট দিতে পারবো না, আমরা যেটা দিব সেটা হচ্ছে মোরাল এডুকেশনটা, যে ও যেন বড় হয়ে কোনো খারাপ কাজের সাথে লিপ্ত না হয়, ওই মোরাল জায়গাটা ঠিক থাকে। এবং শিশুরা তো আসলে নিষ্পাপ, সো এবং ওদেরকে আপনি যেটা শিখাবেন সেটিই শিখবে। এবং যারা ছিন্নমূলী শিশুরা থাকে এরা অনেক সময় আমরা যদি বলি যে ওরা খুব খারাপ কাজের সাথে লিপ্ত হয়, তার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই সমাজের মানুষের খারাপ ব্যবহার থাকে অনেক সময় ওদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না। সো ওই জায়গা থেকে আমরা অনিন্দিত নারী সেকশনটা শুরু করলাম, যেখানে আমরা মায়েদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। যে মায়েদেরকে আমরা যদি সচেতন করি, প্রশিক্ষণ দিয়ে তাদের যদি ইনকাম জেনারেটের ব্যবস্থা করি,
তাহলে কিন্তু শিশুরা আর পথে আসবে না। আপনি যেভাবেই এটাকে ডিফাইন করেন না কেন, রুট কজ কিন্তু দারিদ্রতা, মানে অর্থনৈতিক নিশ্চয়তা থাকলে কোনো মা আসলে শিশুকে রাস্তায় পাঠাবে না, ভিক্ষাবৃত্তির সাথে জড়িত করে না বা শিশু শ্রমের সাথে জড়িত করে না। সো ওই সেকশন থেকে আমরা শুরু করি অনিন্দিত নারী। সো অনিন্দিত নারীতে আমরা নারীদেরকে সেলাই প্রশিক্ষণ, ব্লক বাটিক, হস্তশিল্পের প্রশিক্ষণগুলি দিচ্ছিলাম। প্রথমে দিচ্ছিলাম একেবারে খোলা আকাশের নিচে, তো ওখানে কিছু ব্যাপার ছিল। প্রশিক্ষণ একে তো একটু টাফ, যে কোনো ধরনের স্কিল আপনি যখন গ্যাদার করতে যাবেন শিক্ষাটাই একটু কঠিন প্রসেসের মধ্যে থেকে যায়। প্রশিক্ষক হিসেবে কারা থাকতো? প্রশিক্ষক হিসেবে বেসিক্যালি থাকতো আমার মা, এবং আমার মা হাসিনা জান্নাত সাকি। উনি তো অনেক আগে থেকেই একজন উদ্যোক্তা, আমাদের 25 বছর পুরানো প্রতিষ্ঠান আছে। সো ওনার বান্ধবীরা ছিলেন যারা জাতীয় পর্যায়ে। আমরা খুব ব্লেসড যে এইখানে আমরা প্রথম যে প্রকল্পগুলি শুরু করি, মানুষের একটা ভয় থাকে যে এটার ফাইন্যান্স কিভাবে হবে। এটা আমাদেরকে আসলে অনেক সময় এটার প্রেশার নিতে হতো না। দেখা যেত আন্টিরা নিজেদের খরচে এসে, আম্মু সহ এসে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। অনেক সময় বাসা ভাড়ার যে ব্যাপারটা, যে ছাদের নিচে আমরা করব, সেটা দিয়ে যাচ্ছে। যেমন সেলাই প্রশিক্ষণ যখন আমরা শুরু করি, আমাদের সেলাই মেশিন নাই কোনো, তখন আমরা পুষ্পকলি স্কুলটার একটা একাডেমিক স্কুল শুরু করি কালশি বস্তিতে। তা আম্মুকে বললাম যে মা সেলাই প্রশিক্ষণ দিব, কিন্তু সেলাই মেশিন তো নাই। তা আম্মু বললো তোমার নানা তোমার জন্মের পর আমাকে একটা সেলাই মেশিন দিয়েছে, সো এটা তো তুমিই পাবা, তুমি নিয়ে যাও। সো ওইটা তখন আমি ইয়েতে নিয়ে গেলাম, ওখানে বসে প্রশিক্ষণ দিলাম। আমার এক ফুফাতো বোন ছিল, এখনো আছে আপা, তো শাহনাজ আপা। উনি বললো যে আমার কারখানা আছে, সো ওইখানে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন আছে, তুমি শুধুমাত্র যে দর্জি প্যাডেল মেশিন দিয়ে সেলাই দিবা, শিখাবা, তাহলে তো ও একটা জায়গায় আটকে থাকলো। তুমি একটা কাজ করতে পারো, মার্কেটে অপারেটরের খুব অভাব আছে গার্মেন্টস সেকশনে, সো যদি ইন্ডাস্ট্রিয়াল মেশিনটা হয় তাহলে তুমি ওদেরকে আরেকটা ট্রেনিং দিতে পারবা। সো তখন আবার আমরা এভাবে করে শুরু করলাম। সো প্রথমের দিকটা এমনই ছিল যে সবার এখনো আসলে এই জায়গাটাই আছে যে পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো জিনিস আসলে সামনে এগিয়ে নেওয়া যায় না। সম্ভাবনা পুরো বাংলাদেশে কতটি জায়গায় পরিচালিত হচ্ছে? আমাদের ফিক্সড একেবারে অফিস আছে দুটো জেলাতে, ঢাকা এবং পাবনাতে। এছাড়া আমাদের কিছু ভ্রাম্যমাণ অফিস যেটাকে বলে, সেটি আমাদের 10টি জেলাতে নিয়মিত কাজ হয়। এছাড়া আমাদের 25টা জেলাতে আমরা ছোট ছোট করে কার্যক্রমগুলি বিস্তৃত করা আছে। এবং ঢাকার বাইরে যে কাজগুলি হয় সেগুলি পুরোটাই, মানে 10টি জেলার আমরা কথা বলছি, এখানে আসলে আমাদের নিজস্ব অফিস নেই, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমরা আসলে করে কাজ করি। মানে যখন কোনো প্রশিক্ষণের দরকার হয় তখন রেগুলার চলে। এটা আমাদের অফিস না, ওদের অফিসে রেগুলার চলে। এবং প্রাইমারি স্কুলগুলি আমরা সাধারণত ব্যবহার করি, যে প্রাইমারি স্কুলের বাচ্চারাও যেন ঝরে না পড়ে। কারণ প্রত্যন্ত অঞ্চলের প্রাইমারি স্কুলের আপনি দেখবেন যে ক্লাস 5 পর্যন্ত অনেক বাচ্চা যাওয়ার পরে হাই স্কুলে যেতে পারে না, বা ওই সচেতনতাটা থাকে না। সো আমরা প্রাইমারি স্কুলগুলি, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে প্রাইমারি স্কুলের সংখ্যা তো অনেক, এবং এটা গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ যে খুব রিমোট জায়গা সেখানেও একটা প্রাইমারি স্কুল আছে। সো তার মানে হচ্ছে এখানে আসলে আপনার বাড়তি ফাইন্যান্স খরচ করে কিন্তু কাজ করার প্রয়োজন নেই। সো ওই ইনফ্রাস্ট্রাকচার, এবং এখানে ভীষণ ওপেন, তারা এই জায়গাগুলিতে আমাদেরকে দেন, এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারাও বেশ সহায়তা করেন এই জায়গাগুলি নিয়ে। সম্ভাবনার এই প্রকল্পগুলোর যদি বলি যে সম্ভাবনা কতটুকু বা সফল কতটুকু, আপনি বলছিলেন যে পথ শিশুদের এনে নিয়মিত তাদেরকে যে পাঠদান বা তাদের মাদেরকে যে প্রশিক্ষণ, এটা কি আসলে নিয়মিত করবার সুযোগ আছে কিনা? আপনি যেটি বলছিলেন যে আজকে হয়তো যাদেরকে অ শেখাচ্ছি, কালকেই তাদেরকে আমি ক শেখাতে পারছি না, কারণ দেখা যায় কোনো কারণে আসলো না, নতুন আরেকজন আসলো, বা এই যে কন্টিনিউটিটা, এটা কি আসলে ধরে রাখা যাচ্ছে কিনা বা যায় কিনা? এই জন্যই আমরা প্রজেক্টগুলি পরে ডিফারেন্টভাবে ডিজাইন করেছি। যেমন আমাদের একটা মূল আছে যে বাচ্চারা স্কুলে আসবে না, স্কুল যাবে বাচ্চাদের কাছে, বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা স্লামগুলোতে সাধারণত যে পথ শিশুরা আছে এরা আসলে বস্তি থেকেই আসে। সো আমরা ওখানে একাডেমিক স্কুল, যেটা আমি বলছিলাম যে আমরা মিথ্যে স্বপ্ন দেখাতে চাই না, সো সেক্ষেত্রে আমরা যেটা করেছি একেবারে একাডেমিক স্কুল, অন্য 5-10টা বাচ্চা যে শিক্ষা পায় আমাদের বাচ্চারা সে একই শিক্ষা পায়, এবং
অনেক অনেক অংশের থেকে বেশি পায়। যেমন আমাদের বাচ্চাদের ক্লাস 5 থেকে আমরা কম্পিউটার প্রশিক্ষণটা বাধ্যতামূলক। সো আমাদের ক্লাস 5-এর বাচ্চাও সে ডকুমেন্ট রিলেটেড সব ধরনের কাজ, টাইপিং, এগুলো ওরা করতে পারে। কিছু বেসিক ওয়ার্ক আছে, এগুলি ওরা জানে। অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে আসলে ফাঁকিবাজির খুব একটা সুযোগ নিয়ে এখানে আপনাকে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে, না হলে হয়তো বা এই যে আমরা শ্রমটা দিচ্ছি, এত মানুষ পৃষ্ঠপোষকতা করছে, দিন শেষে গিয়ে এটার আসলে কোনো মূল্যায়ন থাকবে না। সো আলহামদুলিল্লাহ বলতে বেশ ভালোই লাগে যে আমার পাশে যে ছেলেটা আজকে সম্ভাবনার প্রজেক্টের সাথে কাজ করে, এই ছেলেটা একদিন ওপেন স্কুলে হয়তোবা বোতল কুড়িয়ে এসে পড়াশোনা করতো, তাকে আমরা এসএসসি ইন্টার করিয়েছি, এখন আমার পাশের টেবিলেই বসিয়েছি যে তুমি কাজ করো। সো এর থেকে আসলে সফলতা আমার মনে হয় না। নিশ্চয়ই আমরা এই প্রশ্নগুলো কেন করছি, আমরা এই ধরনের অনেক সংগঠন দেখেছি যারা বলেছেন এখানে বসে যে হ্যাঁ আমরা আসলে মানে শুরু করতে পেরেছি কিন্তু শেষ করতে পারি না। তার অন্যতম একটা কারণ ছিল হয়তো যে শিশুটিকে আপনারা তুলে নিয়ে আসলেন, সেটি দিয়ে তার পরিবারটা হয়তো কোনো না কোনোভাবে চলতো, তার সে ইনকাম দিয়ে সে কোনো না কোনোভাবে তার পরিবারে তার একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু সেই শিশুটি যখন পড়াশোনায় যুক্ত হচ্ছে বা কোনো প্রশিক্ষণে যুক্ত হচ্ছে, তখন তো আসলে তার পরিবারে একটি ভাটা পড়ছে, অর্থের ভাটা। তো সেটির যোগানটি তো আসলে একটি বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাদের কোনো বেগ পেতে হতো কিনা, বা সেক্ষেত্রে আপনাদের কোনো অর্থায়ন ছিল কিনা, এই বিষয়গুলো আসলে জানবার ছিল। তো এইভাবে আপনাদের সম্ভাবনা এগিয়ে যাচ্ছে। একটু যদি জানি যে আরো কোনো বড় পরিকল্পনা রয়েছে কিনা, বা আরো ছোট ছোট কোনো প্রজেক্ট রয়েছে কিনা আপনাদের? হ্যাঁ, আমাদের আসলে আপনি যে কথাটা বললেন, পুষ্পকলি স্কুল ছাড়া বাকি আমাদের যতগুলি প্রকল্প আছে, এই সব প্রকল্প হচ্ছে স্কুলের বাচ্চাদের স্কুলের কন্টিনিউটি রক্ষা করার জন্য, ওদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যেমন অনিন্দিত নারী আমাদের মায়েদের ইনকাম জেনারেটে সাহায্য করছে। বাবাদের জন্য আমরা একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে স্বনির্ভর। সেখানে আমরা জাকাতের অর্থ দিয়ে ওনাদেরকে কেউ যদি ব্যবসা করে, ব্যবসায় রিক্সা, ভ্যান, এগুলি দিচ্ছি। আমাদের আরও একটা প্রকল্প আমি বলেছি, আমার ঘর আমার কারখানা, একটা প্রকল্প আছে যেখানে কোনো নারী যদি চায় যে না আমি আসলে কোনো চাকরি করব না, সে ঘরে বসেই ইনকাম জেনারেট করতে পারবে। আমাদের এম্পাওয়ারিং উমেন একটা প্রকল্প আছে, যেটার মাধ্যমে আমরা আসলে সারা দেশে কাজ করি। যেহেতু এখন ফেসবুক, ই কমার্সের যুগ, গ্লোবালি বা ন্যাশনালি তারা যেন তাদের পণ্যটা সেল করতে পারে, সেটার জন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিই। 7 দিন, 15 দিন, 1 মাসের ট্রেনিং দিয়ে ফেসবুক কিভাবে ওপেন করতে হয়, গ্রুপ কিভাবে করতে হয়, এবং সেখানে পণ্যগুলি কিভাবে বিপণনের ব্যবস্থা করতে হয়, সেগুলি নিয়ে আমরা কাজ করি। এবং আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি এই জায়গাগুলি ডেভেলপ করার, যে মার্কেট প্লেসটা যেন ওদের জন্য ওয়াইড হয়, সেই জায়গাগুলি নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ এই জায়গাতেও আমরা করব। এবং আরও একটা জিনিস আমরা এই 2022-এ করলাম, সেটা হচ্ছে সম্ভাবনা আইসিটি সেন্টার। যে আপনি এখন যুগের সাথে তাল মিলিয়ে সেই বাংলা সিনেমার তো একটা সেলাই মেশিন দিয়ে শুরু করেছি, গার্মেন্টস করে ফেলেছি, সেটা তো এখন আর সম্ভব না। এখন আমাদের যুগের সাথে সাথে এই সুবিধাবঞ্চিত মানুষগুলোকেও আপগ্রেড করতে হবে। আমাদের কিন্তু আগে একটা সময় ছিল ডিজিটাল বাংলাদেশ, এখন আমাদের মূলনীতি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। সো এই তৃণমূলের যে বিশাল জনগোষ্ঠী আছে, এদেরকে যদি আমরা স্মার্ট না করি, তাহলে তো আসলে বাংলাদেশকে স্মার্ট করা সম্ভব হবে না। সো এই সেকশনের মানুষগুলোকে আমরা আইসিটি ট্রেনিং দিচ্ছি। একেবারে এমন হয় যে আমাদের ট্রেনিং সেন্টারে ক্লাস 6-এর বাচ্চা থেকে 5-6-এর বাচ্চা থেকে 60 ঊর্ধ্ব মানুষও আইসিটি প্রশিক্ষণ মূলত আমরা শুরু করি 2022 সালে। এটার প্রথমে অবশ্য আমাদের ধারণা ছিল যে আমরা এটাকে শুধুমাত্র উমেন কেন্দ্রিকই রাখবো। সো এইখানে আমাদের যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আছে, ওনারা বললেন যে আচ্ছা এটাকে আমরা একটু ওয়াইড করি। অর্থাৎ জিনিসটা আসলে আমরা যখন কাজ করি তখন দুই পক্ষেরই একটা ইয়া থাকে, ওয়াইড করি আমরা এটা সবার জন্য উন্মুক্ত রাখি। সো আমরা ওইটার ট্যাগলাইনও দিলাম যে টেকনোলজি ফর অল, মানে সবার জন্য প্রযুক্তি। সো ওই সেকশনটাকে আমরা 2022 সালে যখন শুরু করি, ফুল ফ্রি একটা দিয়ে ওদেরকে, যারা একেবারে ছিন্নমূল মানুষ আছে ওদের জন্য অ্যাভেলেবেল কিছু কোর্স প্ল্যান করে এটা আমরা শুরু করি। এখানে মূলত আমরা সব জায়গায় ট্রেনিংয়ের যে সেকশন, এখানে আসলে মেন্টরটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি সঠিক মেন্টরটা নির্বাচন না করতে পারেন, আসলে দিন শেষে গিয়ে প্রশিক্ষণ যারা গ্রহণ করে তারা কিন্তু আসলে সঠিকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারে না, ফলপ্রসূ হয় না। সো আমরা এখানে ভীষণ কনক্রিট যে আমরা কিছু আলহামদুলিল্লাহ যে আমাদের দেশের গভর্নমেন্টের বেশ কিছু প্রজেক্ট আছে যার মাধ্যমে, এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান থেকেও অনেক মেন্টর আছে যাদের আসলে আমরা যেহেতু
সোশ্যাল অর্গানাইজেশন এবং আমাদের কিছু ব্যারিয়ার আছে, ফাইন্যান্সের কিছু ব্যারিয়ার আছে। আমরা ইন্টারন্যাশনাল ফান্ড নিয়ে কাজ করি না, আবার গভর্নমেন্টের ফান্ড নিয়েও আমরা কাজ করি না, আমরা ইন্ডিভিজুয়াল ফান্ড নিয়ে কাজ করি। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন অর্গানাইজেশন আমাদেরকে করে। তো সবার মাঝে বিজনেস যারা চিন্তা করে, খুব প্রফেশনালভাবে চিন্তা করে, তারা আসলে আমাদের সাথে খুব একটা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে না। কিন্তু যারা একেবারে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য কাজ করে, ইন্ডিভিজুয়াল, আমি একজন মানুষ, আমি প্রশিক্ষণ দিচ্ছি এবং আমার ইচ্ছাও আছে যে আমার ইনকামের পাশাপাশি আমি মানুষকে একটু করব, সো ওনারাই আসলে আমাদের সাথে তখন জড়িত হন। এবং এই সেকশনে আমরা বেশ কিছু মানুষ পেয়েছি যারা সমাজে প্রতিষ্ঠিত মেন্টর, ইনস্ট্রাক্টর, বাট আমাদের সাথেও একেবারে হয়তো অর্থের জন্য কাজ করেন না, শুধুমাত্র মানুষকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে চান, সেই সুবাদে কাজ করেন। তাদের জন্য অবশ্যই শুভকামনা। এবং আপনার কাছে জানতে চাই যে আপনার তথ্য থেকে আমরা যেটা পেয়েছি যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতা করছে সম্ভাবনা। তো কি ধরনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে সেটা যদি নাম যদি নাও বলা যায় একটু আমাদেরকে ধারণা দেন। বেসিক্যালি গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল সাপোর্টগুলি নেই, যেমন এই যে প্রশিক্ষণ প্রয়োজন, যুব উন্নয়নের আমি যুব উন্নয়নের একজন উদ্যোক্তা, ওনাদের কাছ থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি যুব উন্নয়ন থেকে। সো সেখানের যারা প্রশিক্ষক আছে তারা আমাদের এখানে কাজ করে। যুব উন্নয়নের মাধ্যমে আমাদের নারীদেরকে আমরা অনেক সময় প্রশিক্ষণ দিই এবং সেখান থেকে নারীরা প্রশিক্ষণ নিয়ে যুব উন্নয়নের একটা স্কিম আছে যার মাধ্যমে ওরা ন্যূনতম 40,000 টাকা থেকে একটা লোন পায় ইয়ার মাধ্যমে। সো এই লোনটা ওরা করে এবং আমরা প্রত্যন্ত অঞ্চলে যখন কাজ করি তখন এই গভর্নমেন্টের যে ইয়াগুলি আছে তাদের কাছ থেকেই মূলত আমরা ট্রেনারের যে সাপোর্টটা আছে তাদের কাছ থেকে চেষ্টা করি, সেটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি যেভাবেই হোক সেটা আমরা ওই জায়গাটা পাই। যেমন প্রাইমারি স্কুলগুলি আমরা ব্যবহার করি। বেসরকারি প্রতিষ্ঠান বলতে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা আমাদের সাথে, ব্যাংক আছে, গার্মেন্টস প্রতিষ্ঠান আছে এবং ব্যক্তি উদ্যোগে অনেকে আছে যে অনেকে, বিশেষ করে আমি বলবো যে আমাদের এই প্রতিষ্ঠানের, আমি আগেও বলেছি যে ওয়াইএলওগুলি টিকেই থাকে হচ্ছে এই মানে সমাজের প্রতিষ্ঠিত মানুষের পৃষ্ঠপোষকতা, এটা ছাড়া আসলে সম্ভব না, কারণ একজন স্টুডেন্টের পক্ষে তো আসলে ফাইন্যান্স ম্যানেজ করা পসিবল না। সো ওনাদের পৃষ্ঠপোষকতা থাকে, অনেক ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার একটা বিষয় থাকে যে আমাদের সাথে সঠিক গাইডে নিয়ে যাওয়া, এই সেকশনগুলিতে আমরা এই সাপোর্টটা পাই। আচ্ছা, আপনি মোটামুটি একজন ভালো উদ্যোক্তা এবং আপনি আপনার উদ্যোক্তার এই জীবনে সফলতার দিকেই যাচ্ছেন, কিন্তু যারা একদমই শুরু করতে চায়, যারা হয়তোবা পরিবার থেকেও আপনি যে ধরনের সহযোগিতাগুলো পেয়েছেন সেগুলো পাওয়া সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? শুরুটা কিভাবে করতে চায় বা চিন্তার কোন জায়গাটা থেকে শুরু করতে চায়? উদ্যোক্তা জীবন শুরু করার সময়ে আমি যেটা দেখেছি যে অনেকে ভয় পায়, এখনও যাদেরকে দেখি যে আমি একটা উদ্যোগ নিয়েছি, আইডিয়া জেনারেট করেছি, খুব সুন্দর উদ্যোগ, কিন্তু আমি ফাইন্যান্সটা কিভাবে পাবো। বাট আমার কাছে যেটা মনে হয়, যদি একটু ওয়াইডলি আমরা চিন্তা করি, কাজ শুরু করার জন্য আসলে ফাইন্যান্সের দরকার হয় না। আমরা যখন শুরু করেছিলাম, আমরা একটা চাটাই কিনেছিলাম, বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসে গিয়েছিলাম, আমরা টিউশনি করতাম, টিউশনির টাকা থেকে আমরা সাবস্ক্রিপশন স্টিল আমরা অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করি। সো আমরা ছোট ছোট করে 200 টাকা করে আমরা জমিয়ে বাচ্চাদের জন্য আমরা খাতা কলম কেনা শুরু করলাম এবং আমরা পরিবারের সাপোর্ট ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন কাজ করেছি, আমাদের যে এই পৃষ্ঠপোষক যাদের কথা বলছি তারা কিন্তু কেউই পারিবারিক লিয়াজো থেকে আসেনি, ম্যাক্সিমামই এসেছে আমাদের কাজ দেখে। এবং এটা যেটা হয় যে আপনি যদি এক কাজ অনেক দিন পর্যন্ত করতে থাকেন, খুব বেশি চেঞ্জ না করেন, আজকে এটা করছি কালকে এটা করছি, সো যদি এক কাজ ধৈর্য সহকারে করা যায়, ফান্ডিং আসলে এটা তো রিজিক, এটা আমাদের হাতে না, এটা হয়তোবা যে মানুষটার জন্য আমি কাজ করছি ওর জন্য স্রষ্টা বরাদ্দ করে রেখেছে, এটা হয়তোবা আমাদের মাধ্যমে যাচ্ছে, কিন্তু আসলে তো ফান্ডিংটা ওর রিজিকে এসেছে। সো আমার কাছে তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের জন্য একটাই থাকবে যে তোমাদের যে আইডিয়াগুলি দেয় স্রষ্টা, তোমার ব্রেনে যে আইডিয়াগুলি দেয় এটাও আসলে একটা রেসপন্সিবিলিটি। সো এটার পিছনে লেগে থাকাটা ইম্পর্টেন্ট। ফাইন্যান্স কোত্থেকে আসবে, কাজ কিভাবে হবে, এটা নিয়ে খুব বেশি
টেনশন করার নাই। সো অল ওভার যেটা হয় যে এখন আমি অনেক বেশি আশাবাদী। আমাদের সময় আসলে এই কাজগুলো এতটা বেশি হতো না। 2008-এ আমি বললাম এই ধরনের কাজ খুব একটা হতো না, একটা দুটো অর্গানাইজেশন ছিল। কিন্তু এখনকার তরুণরা খুব, মানে আমার কাছে মনে হয় যে আমার থেকে, আমি কি বলবো, ওরা বরঞ্চ আমাকে অনেক বেশি ইয়া দিতে পারবে, সহায়তা করতে পারবে। তবুও অগ্রজদের কথা আসলে উৎসাহ হয়ে থাকে সবার জন্য, সে কারণেই আসলে আমার জানতে চাই, এবং দর্শকদের মনেও নিশ্চয়ই এই প্রশ্নটা ছিলই। সাকি, তার সম্পর্কে অনেক কিছু জানছি আমরা, এবং তার জীবনের ধাপগুলো দেখেছো যে ভীষণ সুন্দরভাবে সে তার স্বপ্নকে পূরণ করেছে সম্ভাবনার মাধ্যমে। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং যেটি বলছিলেন যে আসলে কাজের ক্ষেত্রে সৎ থাকা, এবং দ্বিতীয়টি হচ্ছে আসলে লেগে থাকা, এটির বিকল্প কোনো কিছুই হতে পারে না। একটু যদি শুনি যে কতজন ভলান্টিয়ারই তো বলবো আপনারা যারা কাজ করছেন, কতজন ভলান্টিয়ার কাজ করছেন ঢাকায় এবং ঢাকার বাইরে সব কিছু মিলে? আমাদের 200 অ্যাক্টিভ ভলান্টিয়ার আছে 2011 থেকে তো 2024, তার মানে অলমোস্ট 13 বছরে। 13 বছরে 1000-এর উপর, আমি স্পেশালি 1000-এর উপর ছেলেমেয়েদের সাথে আমার কাজ করা হয়েছে। সবাই কি একটানাই কাজ করে নাকি পরিবর্তিত হতে থাকে? পরিবর্তিত হতে, এটা পরিবর্তন হয়। যেমন অনেকে আছে শুধু ইভেন্টে কাজ করে, এমন ভলান্টিয়ার আছে যে 2011 সালে কাজ করেছে, এখন হয়তো বা দেশেই নেই। বাট সত্যি কথা বলতে এই যে অর্গানাইজেশনটা এই পর্যন্ত এসেছে, সেটা আসলে আমি এখানে বসে হয়তো বা কথা বলছি, সেটা এটা এর জন্য আমি প্রিভিলাইজড। বাট অনেকে আছে, আমি একটু শেয়ার করি। আমাদের সাথে 2011 সালে একজন ভলান্টিয়ার হিসেবে যুক্ত হয়েছিলেন। উনি নাইট গার্ডের চাকরি করতেন এবং সারা রাত উনি পাহারা দিয়ে বিকালবেলা পড়াতে, এবং উনি সবার আগে আসতেন, বাচ্চাদেরকে পড়াতেন। একটা সময় উনি কন্টিনিউ করতে পারেননি। সো আমি বলবো যে এই মানুষগুলির ডেফিনেটলি অবদান আছে, এবং সে তার জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ করে এসছে। সো সেই সুবাদে আলহামদুলিল্লাহ অনেক মানুষের সাথে কাজ করা হয়েছে, এবং অ্যাক্টিভলি এখন আমরা 200 মেম্বার আছি, যারা যে কোনো সময় আমরা কাছে পাই। জি নিশ্চয়ই, এবং আপনাদের সম্ভাবনা সম্প্রতি বেশ কিছু সম্মাননাও অর্জন করেছে, সে প্রসঙ্গে যদি একটু শুনি। সম্মাননা, মানুষের ভালোবাসা সব থেকে বড় সম্মাননা। তারপরেও আমরা বেশ কিছু পেয়েছি, যেমন গত বছর CRI এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা, ওদের পক্ষ থেকে আমাদের বাংলাদেশে খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, ইয়ুথ অ্যাওয়ার্ড, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, এটা আমরা পেয়েছি। 2021 সালে আমরা করোনাকালীন সময়ে কাজ করার জন্য আমাদের ভলান্টিয়ার যে উইংসটা আছে, ওটি এটা বলে শেখ হাসিনা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, এটা যুব উন্নয়নের পৃষ্ঠপোষকতা, এবং তখন YLO বোধহয় ইয়ে করেছিল। সো ওদের ওটা প্রথম আসর ছিল। সেই করোনাকালীন সময়ে আপনারা কি ধরনের কাজের সাথে সংযুক্ত ছিলেন? করোনাকালীন সময়ে আমরা অনেক কাজ করেছি, এবং অনেক অর্গানাইজেশনই অনেক কাজ করেছে। সো আমরা বেসিক্যালি ত্রাণ ডিস্ট্রিবিউশনের এই জায়গাটাতে কাজ করেছি, এবং করোনাকালীন সময় আমরা কিছু প্রজেক্ট ডেভেলপ করেছি। যেমন আমার ঘর আমার কারখানাটা, যে দেখেছি যে যারা গার্মেন্টসে কাজ করছে চাকরি চলে গেছে, সো ওই নারীটা তখন কি করবে? তখন আমরা ওদের বাসায় সেলাই মেশিনটা দিয়েছি। মানে 2 বছর করোনা, ওই সময় তো মানুষের ক্লোদিংসের চাহিদা তো আর শেষ হয়নি। সো ওদের বাসায় বাসায় আমরা দিয়েছি। ICT প্রকল্পটার ধারণাটাই আমরা করেছি করোনাকালীন সময়ে, যে না, করোনায় আমরা দেখেছি যে যারা ফ্রিল্যান্সার বা ICT সেকশনে কাজ করেছে তারা কিন্তু টিকে যেতে পেরেছে, কারণ তাদের মার্কেটটা ওয়াইড, তাদেরকে তো অফিসে যেতে হয় না। সো ওই সময় আমরা এই কাজগুলি করেছি, এবং আমরা প্রায় 1 লক্ষেরও বেশি, আমার এই মুহূর্তে সংখ্যাটা মনে নাই, মানুষকে আমরা রেগুলার ত্রাণ সাপোর্ট দিয়েছি। এখানে বিভিন্ন ব্যাংক আমাদেরকে হেল্প করেছে, বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান আমাদেরকে হেল্প করেছে। সো ওদের মাধ্যমে আমরা যেমন রংপুর, প্রত্যন্ত অঞ্চলগুলো, রংপুর, গাইবান্ধা, খুলনা, বাগেরহাট, বরিশাল, মানে পটুয়াখালী, বিভিন্ন জায়গায় একেবারে যেখানে আসলে হয়তোবা ওই ট্রান্সপোর্টেরও সিস্টেম নেই, কারণ করোনায় তো অনেক কিছু বন্ধ ছিল। ওই জায়গাগুলিতে কাজ করেছে আমাদের স্বেচ্ছাসেবীরা। চমৎকার। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা আরো কোনো নতুন প্রজেক্ট রয়েছে কিনা যদি জানতে চাই। আমাদের অলরেডি 6টা প্রজেক্ট আমরা রান করছি। হ্যাঁ, চলছে। সো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, সেটা হচ্ছে অনুদান নির্ভর না, আমাদের অর্গানাইজেশনগুলোর যেটা থাকে, অনুদান নির্ভর না হয়ে স্বাবলম্বী হলে আসলে স্বাবলম্বী হতে হবে। আমি যদি একটা শিশুর ভিক্ষার হাত বন্ধ করতে চাই,
আমি অন্য কারো কাছ থেকে সহায়তা নিয়ে সেটা করতে পারবো না, এটা মোরালি আমার অর্গানাইজেশন সাপোর্ট করে না। হয়তো বা এটার অন্য কোনো কারণ থাকতে পারে, বাট আমাদের অর্গানাইজেশন এটা সাপোর্ট করে। আমরা বিশ্বাস করি আমরা যদি স্বাবলম্বী হই, এই যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলি আমরা করছি, এটার মাধ্যমে যদি ইনকাম জেনারেট হয়, সেটির সাপোর্টে আসলে আমাদের দাতব্য কাজগুলি চলবে। সো আমাদের পরিকল্পনাও এই জায়গায়, আমরা এটা বিশ্বাস করি আমাদের যারা দাতা সংস্থা আছে তারাও আলহামদুলিল্লাহ আমাদের এই মোটোর সাথে একমত, যে আমি আসলে এখন যে অনুদানটা দিচ্ছি এটা অনুদান না, এটা আমরা দিচ্ছি ইনভেস্টমেন্ট, যেটা পরবর্তীতে এই মানুষগুলোকে ভিক্ষার হাত থেকে বা শিশু শ্রমের সাথে জড়িয়ে যাওয়া থেকে রক্ষা করবে। আর একটা বিষয় হয়, আমরা যেটা সবসময় এটা চিন্তা করি যে এমন একটা দেশ হতো যেখানে আমাদেরকে কেউ সহায়তা করবে না, উল্টো আমরাই বাংলাদেশের কাছে মানুষ সহায়তা চাইবে। খুব সুন্দর একটা কথা বলেছেন। এই কথার পরে আসলে খুব বেশি কিছু চলে না, এটা আসলে আজকের আয়োজনের আমার মনে হয় সর্বোচ্চ কথা। ম্যাম, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। যদি রাঙা সকালের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান, বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করেছি আমার অর্গানাইজেশনের সব জায়গাগুলি নিয়ে কথা বলার। আশা করি এটা থেকে যদি কারো শিক্ষণীয় কিছু থেকে থাকে তাহলে আমি ভীষণ নিজেকে খুব গর্বিত বোধ করব, এবং আমি চাইবো আপনারা সবাই আমার অর্গানাইজেশনের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, এবং আমাদের যে মূল লক্ষ্য যে একটি দক্ষ জনগোষ্ঠীর দেশ তৈরি করা, সেই লক্ষ্যে আপনারা যার যার অবস্থান থেকে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, অনেক শুভকামনা। থ্যাংক ইউ।